স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। চলুন আজ একটু পজ নেই। আজ কোনো তাড়া নেই বা কোনো কিছু প্রমাণ করারও নেই। আজ এই বছরের শেষ দিন, অর্থাৎ এই বছরের শেষ অধ্যায়, আর এটিই হলো এই বছরের শেষ বুক সামারি। আজ আমি কোনো লেখকের বইয়ের সারাংশ শোনাতে আসিনি। আজ আমি কোনো সাফল্যের গল্পও বলবো না, বরং আজ আমি এসেছি নিজের সঙ্গে করা এক দীর্ঘ ও নীরব লড়াইয়ের গল্প নিয়ে। একটা সময় ছিল যখন আমি জানতাম কী করা উচিত, কোন বই পড়া দরকার, কিভাবে জীবনটাকে ধীরে ধীরে ঠিক পথে আনা যায়। তবুও আমি হারিয়ে গিয়েছিলাম গভীর অন্ধকারে, নিজের কাছেই অচেনা হয়ে উঠেছিলাম। আজ বছরের শেষ দিনে দাঁড়িয়ে এই বুক সামারিটাই হোক একটা শান্ত বিদায়। ভুলগুলোকে ক্ষমা করার, ক্লান্তিটাকে নামিয়ে রাখার, আর নিজের দিকে আবার ফিরে তাকানোর একটা গভীর মুহূর্ত। আমি বহুদিন ধরেই লাইফ গ্রোথ নিয়ে লেখা অনেক বই পড়ে আসছি, অনেক বুক সামারি শুনে আসছি, যেগুলো অভ্যাস, মন, আত্মসম্মান আর ভেতরের শক্তি নিয়ে। আমি শুধু পড়িনি বা শুনিনি, আমি চেষ্টাও করেছি সেগুলো নিজের জীবনে প্রয়োগ করতে। কিন্তু সত্যিটা হলো, এইসব জানা সত্ত্বেও আমি জীবনের এমন এক জায়গায় পৌঁছে গেছিলাম যেখানে বেঁচে থাকাটা শুধু টিকে থাকাই হয়ে গিয়েছিল। ঠিক সেই জায়গা থেকেই আমি মাইন্ড সামারি বাই স্বর্ণালী শুরু করি। এই চ্যানেল শুধু বইয়ের সারাংশ বলার জায়গা নয়, এটা আমার এমন একটা জায়গা যেখানে আমি আমার মতো করে বইয়ের কথা বলি, যাতে আমার মতো যারা পথ হারিয়েছে তারা নিজের ভাষাতেই আবারও নিজের কাছে ফিরতে পারে। এই যাত্রার মাঝেই শিখতে শিখতে, ভাঙতে ভাঙতে, আবার দাঁড়াতে দাঁড়াতে আমি লিখেছি আমার নিজের বই, স্টিল ফাইটিং, স্টিল চুজিং মাইসেলফ, 60 ডেজ অফ প্র্যাকটিস। আজ বছরের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই এই বইয়ের আমার নিজের মতো করে বলা সারাংশ। আমার আশা একটাই, বছরের এই শেষ সময়ে যারা ক্লান্ত, যারা একটু হারিয়ে গেছে, তারা যেন এই গল্পের ভেতর দিয়ে আমার মতো করে একটু একটু করে আলো খুঁজে পায়। চলুন এই 60 দিনের গল্পটা ধীরে ধীরে শুরু করা যাক। অন্ধকারের শুরু হওয়া একটা যাত্রা। আজ আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। উত্তর দিতে হবে না, শুধু শুনুন আর ভেতরে ভেতরে একবার ভাবুন, শেষ কবে আপনি নিজের সঙ্গেই ছিলেন? ফোন ছাড়া, তাড়াহুড়ো ছাড়া, নিজেকে ঠিক করার চাপ ছাড়া। আমার ক্ষেত্রেও একটা সময় ছিল যখন আমি নিজের সঙ্গে থাকতে ভয় পেতাম, কারণ নিজের সঙ্গে একা থাকলেই সব প্রশ্ন একসাথে এসে দাঁড়াতো। আমি কি ঠিক পথে আছি? আমি কেন এত ক্লান্ত? আমি কি কোনোদিনও ঠিক হব? বাইরে থেকে কেউ বুঝতে পারতো না এসব, কারণ আমি হাসতাম, কাজ করতাম, দায়িত্বও সামলাতাম, কিন্তু ভেতরে ভেতরে আমি ধীরে ধীরে নিভে যাচ্ছিলাম। এই গল্পটা কোনো বড় ট্র্যাজেডির গল্প নয়। কেউ আমাকে ছেড়ে যায়নি কোনো নাটকীয়ভাবে, কোনো একদিনে সব ভেঙে পড়েনি, বরং প্রতিদিন একটু একটু করে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। একটা সময় ছিল যখন আমি বই পড়তাম, অনেক বই, যেমন ধরুন অটোমিক হ্যাবিটস, টাইনি হ্যাবিটস, মাইন্ডসেট, ডিপ ওয়ার্ক, এইসব নাম হয়তো আপনিও শুনেছেন। আমি জানতে পেরেছিলাম অভ্যাস কিভাবে কাজ করে, মন কিভাবে নিজেকে ফাঁকি দেয়, কিভাবে ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আসে। কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় যন্ত্রণাটা। আমি জানতাম, কিন্তু আমি করতে কিছুই পারতাম না। আর যখন মানুষ জানে কিন্তু করতে পারে না, তখন সে নিজেকে সবচেয়ে বেশি ঘৃণা করতে শুরু করে। আমি নিজেকে বলতাম, তুমি এত জানো, তবু কিছু করছো না কেন? তোমার সমস্যা অলসতা নয়, তুমি আসলে সিরিয়াস না। আজ আমি জানি এই কথাগুলো তখন ছিল ভুল।
আমি অলস ছিলাম না বা আমি ভেতর থেকে ব্রোকেনও ছিলাম না, কিন্তু তখন এই ভাষা জানতাম না। এই সময়টাতে আমার জীবনটা ছিল খুবই অনিয়মিত। রাত জেগে থাকা, সকালে দেরি করে ওঠা, ফোনের স্ক্রিনে সারা দিন ডুবে থাকা। আমার ফোনের স্ক্রিন টাইমও ছিল 11 বা 12 ঘন্টার ওপরে প্রায়। নিজেকে এড়িয়ে চলতাম। কখনো কখনো মনে হতো আজ থেকে সব ঠিক করব, কিন্তু দুদিন পরেই আবার আগের জায়গায় ফিরে যেতাম। এই চক্রটাই সবচেয়ে বেশি ক্লান্তিকর ছিল। চেষ্টা, ব্যর্থতা, লজ্জা, আবার চেষ্টা, যেন এটা একটা চক্রব্যূহ। লজ্জাটা এখানেই আমাকে সবচেয়ে বেশি ডুবিয়েছিল, এই কারণটাই। তারপর একদিন আমি একটা খুব ছোট্ট সিদ্ধান্ত নেই। আমি নিজেকে বলি, আমি আজ আর জীবন ঠিক করব না। আমি আজ শুধু নিজেকে ছেড়ে যাব না। এই একটিমাত্র লাইন থেকেই আমার এই 60 দিনের যাত্রা শুরু হয়। কোনো বড় প্ল্যান দিয়েও না, কোনো চ্যালেঞ্জ দিয়েও না, শুধুমাত্র একটা প্রশ্ন দিয়ে, আজ আমি নিজেকে কিভাবে একটু কম কষ্ট দিতে পারি। প্রথম দিনগুলো ছিল খুবই সাধারণ। ভোরে উঠে হাঁটা 15 মিনিটের জন্য, এর বেশি না। আগে আমি নিজেকে ঠেলে দিতাম, আর তাই ঘৃণা জন্মাতো বারবার। এইবার আমি বললাম, যেটুকু পারো সেইটুকুই যথেষ্ট। এই ভাবনাটাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি, অভ্যাস একদিনে ভাঙে না, পরিবর্তন কখনো চিৎকার করে আসে না, আর হিলিং কখনো সোজা লাইনে চলে না। কখনো খুব ভালো দিন যায় বা কখনো খুব খারাপ, কিন্তু এইবার পার্থক্যটা ছিল যে আমি আর নিজেকে ছেড়ে যাচ্ছিলাম না। এই সময়ে আমি এই চ্যানেল মাইন্ড সামারি বাই স্বর্ণালী শুরু করি। এই চ্যানেল আমার কাছে একটা দায়িত্ব হয়ে ওঠে। আমি শুধু বইয়ের সারাংশ দিচ্ছিলাম না, আমি নিজের শেখাটা নিজের ভাষায় বলে চলেছিলাম প্রতিনিয়ত, যাতে যারা আমার মতো ভেতরে ভেতরে লড়ছে তারা বুঝতে পারে আমি একা নই। এই বই স্টিল ফাইটিং, স্টিল চুজিং মাইসেলফের এই পুরো যাত্রারই ফল। এটা কোনো সাফল্যের গল্প না, এটা একটা নিজের কাছে থাকার গল্প, ফিরে আসার গল্প, আবার নিজের হাত ধরার গল্প। আমাদের চারপাশে অনেক লোক রয়েছে, সে হোক আমাদের পরিবার, বন্ধু বান্ধব, ক্লাসমেট বা নেইবার্স। তবুও দিন শেষে আমরা একাই হয়ে যাই। সেই জন্যই নিজের সাথে নিজের সম্পর্কটা খুব ভালো হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর এই জার্নিতে আমি সেটাই প্রতিটা পদক্ষেপে অনুধাবন করতে পারি। কেন শুধু জানা কখনোই যথেষ্ট হয় না। এর আগে আমি আপনাদের বলেছিলাম, এই যাত্রাটার শুরুটা কোনো বড় প্রতিজ্ঞা দিয়ে হয়নি। শুরুটা হয়েছিল নিজেকে ছেড়ে না যাওয়ার একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে। কিন্তু এরপর যে সত্যিটা আমার সামনে ধীরে ধীরে আসে, সেটা হলো খুব অস্বস্তিকর। আমি হয়তো জানতাম অনেক কিছুই, কিন্তু সেই জানা কোনো রূপে আমার জীবন বদলাচ্ছিল না। এখানেই সবচেয়ে বড় বিভ্রান্তিটা ঘটে। আমরা ভাবি আরেকটা বই পড়লেই ঠিক হয়ে যাবে, আরেকটা ভিডিও দেখলেই হয়তো মোটিভেশন আসবে, আরেকটা প্ল্যান করলেই জীবন বদলে যাবে। আমি নিজেও তাই ভাবতাম এতদিন ধরে, এবং করতামও তাই। আমি জানতাম অভ্যাস ছোট হতে হয়, ডোপামিন কিভাবে কাজ করে, মন কিভাবে ভয় এড়িয়ে চলে, কেন প্রোক্রাস্টিনেশন হয়, তবু কিছুই স্থায়ী হচ্ছিল না। এবং এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি ভেঙে ফেলেছিল প্রতি মুহূর্তে। কারণ যখন আপনি জানেন কিন্তু করতে পারেন না, তখন সমস্যাটা কাজের থাকে না, আর সমস্যাটা হয়ে দাঁড়ায় আপনার আত্মসম্মানের। আমি তখন নিজেকে খুব কড়া ভাষায় বলতাম, তুমি এত জানো তবু পারছো না কেন? অন্যরা তো পারে, তোমার সমস্যা ইচ্ছা শক্তির অভাব। আজ আমি জানি এই কথাগুলো আসলে ছিল সেলফ হার্মের একটা নরম রূপ। কেউ আমাকে আঘাত করছিল না, আমি নিজেই নিজেকে আঘাত করছিলাম। এই সময়টাতে আমার দিনগুলো ছিল খুবই অস্থির। কিছুদিন খুব ভালো যেত, রুটিন ভালো চলতো, হাঁটা, লেখা, শোনা সবই ঠিক। তারপর হঠাৎ একটা ব্যস্ত দিন,
একটা ভিড়, একটা পারিবারিক কাজ, একটা ইমোশনাল ট্রিগার, আর পুরো রুটিনটা ভেস্তে যেত। তারপর আমি ভাবতাম সব শেষ। একদিন না পারলেই আমি নিজেকে বলতাম, তুমি আবার পিছিয়ে গেলে, হেরে গেলে নিজের কাছে। এখানেই আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা ছিল। আমি একটা দিনের ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলতাম। এই সময় আমি ধীরে ধীরে বুঝতে শুরু করি, জ্ঞান নিজে নিজে পরিবর্তন আনে না। জ্ঞান যদি প্রয়োগ না হয় তা উল্টে বোঝা হয়ে যায়। এই বোঝাটাই আমাকে চেপে ধরেছিল। আমি বুঝতে পারি আমার আসলে আরেকটা বইয়ের দরকার নেই, আমার দরকার ছিল নিজের সঙ্গে একটা নতুন সম্পর্কের। এই জায়গা থেকেই লো এনার্জি ডেজের ধারণাটা আমার জীবনে আসে। আগে আমি ভাবতাম ভালো দিন মানেই সফল দিন, খারাপ দিন মানেই ব্যর্থতা। কিন্তু বাস্তবে আমার বেশিরভাগ দিনই ছিল না খুব ভালো, না খুব খারাপ, শুধু ক্লান্ত, শুধু ভারী। এই দিনগুলোতে আমার আসল পরীক্ষা ছিল। লো এনার্জি ডেজ মানে যেদিন শরীর সাড়া দেয় না, যেদিন মন ভারী, যেদিন কিছুই করতে ইচ্ছা করে না। আগে আমি এই দিনগুলোকে এড়িয়ে যেতাম, নিজেকে বলতাম আজ বাদ দাও, কাল থেকে ঠিক করব। কিন্তু কালটা সবসময় আসতো না। এইবার আমি আলাদা কিছু ঠিক করলাম। আমি নিজেকে প্রশ্ন করলাম, আজকের দিনে যথেষ্ট মানে কি? আগে যথেষ্ট মানে ছিল সব রুটিন ধরে করা, একদম পারফেক্ট হওয়া। এখন আমার যথেষ্ট মানে হলো একটা ছোট্ট কাজ, হয়তো 5 মিনিট হাঁটা, হয়তো 2 মিনিট লেখা, হয়তো বা শুধুই কোনো কিছু শোনা। এই পরিবর্তনটা আমার জীবনে বিপ্লব এনে দিল। আমি বুঝলাম এক্সপেকটেশন কমানো মানে মান কমানো না, জেন্টেল হওয়া মানে অলস হওয়া না, স্লো হওয়া মানে পিছিয়ে পড়া না। এই 3টি ধারণা আমাকে বাঁচিয়ে রাখলো। এই সময়ে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখি, কনসিস্টেন্সি আসে পারফেকশন থেকে না, কনসিস্টেন্সি বাঁচে কাইন্ডনেস থেকে। যেই দিন আমি নিজেকে হারিয়ে ফেলি সেই দিনই রুটিন ভাঙতো। যেদিন আমি নিজেকে আবার ধরতাম সেই দিনই আমি আবার ফিরতাম। এই পর্যায়ে আমি বুঝতে শুরু করি আমার আসল লড়াই কাজের সঙ্গে না, আমার আসল লড়াই হলো নিজেকে কিভাবে দেখি সেটার সঙ্গে। যতদিন আমি নিজেকে ভাঙা মানুষ ভাবতাম ততদিন প্রতিটা ব্যর্থতা আমাকে আবার ভাঙতো। যেদিন আমি নিজেকে বললাম তুমি চেষ্টা করছো, সেই দিন থেকেই পরিবর্তন শুরু। এই সময়টাতে এই চ্যানেলটা আমার কাছেও একটা আয়না হয়ে ওঠে। আমি যখন বইয়ের সারাংশ বলতাম আসলে আমি নিজেকেই শোনাচ্ছিলাম। প্রতিটা ভিডিও আমাকে মনে করিয়ে দিত ফিরে আসা মানেই ব্যর্থতা নয়। এই বইয়ের 2য় অধ্যায়ের বড় শিক্ষা ছিল নোয়িং ক্রিয়েটস ক্লিয়ারিটি বাট প্র্যাকটিস ক্রিয়েটস সেফটি। নিরাপত্তা না থাকলে পরিবর্তন টেকে না, অর্থাৎ নিরাপত্তা না থাকলে পরিবর্তন টেকে না। আর এই নিরাপত্তা আসেই নিজের কাছ থেকে, যেটা তৈরি করে একটা উষ্ণ অনুভূতি। ভয় গেল না, আমি শুধু তার কথা শোনা বন্ধ করলাম। এই যাত্রার মাঝপথে এসে আমি একটা কঠিন সত্যের মুখোমুখি হই। আমি ভেবেছিলাম যদি রুটিন ঠিক হয়, যদি অভ্যাস তৈরি হয়, তাহলে হয়তো ভয় চলে যাবে। কিন্তু ভয়টা গেল না। ভয় তখনও ছিল। ভয় ছিল আমি আবারও ভেঙে পড়ব, আমি আবারও আগের জায়গায় ফিরে যাব, এই পরিবর্তনটা হয়তো টিকবে না। আগে আমি ভাবতাম সাহসী মানুষদের ভয় নেই। আজ আমি জানি সাহসী মানুষদেরও ভয় থাকে, তারা শুধু ভয়ের কথা মেনে চলে না। ভয় তখন আমার সঙ্গে ছায়ার মতো থাকতো, হাঁটার সময়, লেখার সময় বা ভিডিও রেকর্ড করার সময়। ভয় বলতো এগুলো করে কি হবে, কেউ দেখবে না, তুমি আবার হাল ছেড়ে দেবে। আগে আমি এই কণ্ঠস্বরকে সত্যি ভেবে নিতাম। এইবার আমি শুধু শুনতাম কিন্তু মানতাম না। এই জায়গাটাই আমার জীবনের সবচেয়ে পরিবর্তন নিয়ে আসে। এই সময়েই আমি বুঝতে শিখলাম ফিয়ার ইজ নট আ স্টপ সাইন, ইট জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ। ভয় থাকতেই পারে কিন্তু সিদ্ধান্ত তার হাতে দেওয়া যাবে না।
আমি ভয় নিয়ে হাঁটতাম, ভয় নিয়েই লিখতাম, ভয় নিয়েই ভিডিও করতাম। এটাই ছিল সাহস। এই পর্যায়ে এসে ডিসিপ্লিনের অর্থও বদলে যায়। আগে আমার কাছে ডিসিপ্লিন মানে ছিল নিজেকে পুশ করা, নিজেকে শাসন করা, ভুল হলে শাস্তি দেওয়া। কিন্তু সেটা কাজ করছিল না। আমি যত কড়া হতাম নিজের সাথে, ঠিক ততটাই দ্রুত ভেঙে পড়তাম। তখন আমি একটা নতুন ধারণা শিখি। ডিসিপ্লিন ইজ নট পানিশমেন্ট, ডিসিপ্লিন ইজ সেলফ রেসপেক্ট। নিজেকে সময় মতো ঘুমাতে পাঠানো, নিজেকে বিরতি দেওয়া, নিজেকে অপমান না করা, এই সবও ডিসিপ্লিন। এই সময়ে আমি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখি। সেটা হলো রিস্টার্টিং নয়, রিটার্নিং। আগে আমি ভাবতাম একদিন ভাঙলে সব আবার শুরু করতে হবে প্রথম থেকে। এইবার আমি শিখলাম যে একদিন ভেঙে পড়া মানে পরদিন ফিরে আসার সুযোগ। ফিরে আসা মানেই নিজেকে বিশ্বাস করা। এই সময়টাতে আমার অনেক দিনই ছিল ভীষণ রকমের সাধারণ। কোনো বড় অগ্রগতি নেই, কোনো নাটক নেই, শুধু হালকা হাঁটা, চুপচাপ লেখা, নীরব হয়ে শোনা। এই সাধারণ দিনগুলোর মধ্যেই আমি সুস্থ হয়ে উঠতে শুরু করি। এই সময়ে আমি লেট দেম কথাটা বুঝতে শিখি। সব মানুষকে ধরে রাখার দরকার নেই, সবাইকে ব্যাখ্যা দেওয়ার দরকারও নেই। সব সম্পর্ক বাঁচানোর দায়িত্বও আমার নয়। কিছু মানুষকে যেমন আছে তেমন থাকতে দেওয়া, এটাও নিজের প্রতি কাইন্ডনেস। এই অধ্যায়ে এসে আমি বুঝতে পারি ব্রেভারি মানে ভয়ে থাকা নয়, ব্রেভারি মানে ভয়কে অমান্য করা। আমি ভয় নিয়ে থেকেছি, কিন্তু ভয় দিয়ে জীবন চালাইনি। চুপচাপ উপস্থিত থাকা, এটাই ছিল আমার ফিরে আসা। এই যাত্রার একবারে মাঝখানে এসে আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। আমি আর আগের মতো বড় বড় কথা বলছি না, আমি আর বড় বড় পরিকল্পনাও করছি না। আমি শুধু থাকছি। কিছু দিন ছিল যেদিন কিছুই ঠিক হচ্ছিল না। ঘুম এলোমেলো, মন ভারী, রুটিন ভাঙা। আগে এই দিনগুলোতে আমি গায়েব হয়ে যেতাম। এইবার আমি আর পালালাম না। আমি পুরোটা করতে পারিনি, কিন্তু আমি থেকেছি। শোয়িং আপ, অর্থাৎ আমার কাছে তখন এটার মানে ছিল না 8 ঘন্টা কাজ করা। শোয়িং আপ মানে ছিল ল্যাপটপ খুলে বসা, খাতাটা একবার ছুঁয়ে দেখা, নিজেকে বলা আজ এইটুকুই যথেষ্ট। এই চুপচাপ উপস্থিতি থাকায় আমার হিলিংয়ের শুরু করলো। কিছুদিন আমি আবার পিছিয়ে গেলাম, পুরনো অভ্যাস ফিরে এলো, রাত জাগা, স্ক্রোলিং, নিজের ওপর বিরক্তি ভাব। কিন্তু এবার একটা জিনিস বদলেছিল। আমি নিজেকে আর ঘৃণা করিনি। আমি নিজেকে বলিনি তুমি নষ্ট। আমি শুধু বলেছিলাম আজ পারিনি, কিন্তু কাল ফিরবো। এই একটা বাক্যই সব কিছু বদলে দিল। আমি বুঝতে শিখলাম প্রোগ্রেস কোনো সোজা রেখা নয়। হিলিং কখনো ক্লিন হয় না, কনসিস্টেন্সি কখনো নিখুঁত হয় না। কনসিস্টেন্সি আমার জীবনে এইভাবে দেখাতো, কখনো 10 মিনিট, কখনো বা 2 মিনিট, কখনো বা শুধু চুপ করে থাকা। কিন্তু আমি ছেড়ে যাইনি। এই জায়গায় এসে আমি সময়কে নতুনভাবে দেখলাম। সব কাজ সমান গুরুত্বপূর্ণ না, সব দিন সব কিছু করার দরকারও নেই। কিছুদিন শুধু একটা ফ্রক থাকলো, একটা কাজ, একটা সিদ্ধান্ত, সেটা করলেই দিনটা বেঁচে যেত। এই অংশটা আমার বইয়ের সবচেয়ে একটা শান্ত অধ্যায়, কারণ এখানে আমি আর নিজেকে প্রমাণ করছিলাম না, আমি শুধু নিজের পাশে দাঁড়িয়েছিলাম। 60 days later, আমি সম্পূর্ণ বদলাইনি, কিন্তু আমি আর হারিয়ে যাই না। 60 দিন পরে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তুমি কি বদলে গেছো, তাহলে আমি খুব শান্তভাবে বলবো না, আমি মানুষই রয়ে গেছি। আমি এখনও ক্লান্ত হই, আমি মাঝে মাঝে এখনও পিছিয়ে পড়ি, আমি এখনও কিছু রাতে নিজের চিন্তার ভারে ঘুমোতে পারি না। কিন্তু একটা জিনিস বদলেছে, আমি আর নিজেকে ছেড়ে যাই না। আগে কি হতো জানেন? একটা ভুল মানে সব শেষ, একটা খারাপ দিন মানে আমি ব্যর্থ, একটা ভাঙা রুটিন মানে আমি আগের মতোই হয়ে গেছি। এই 60 দিনে আমি শিখেছি ভুল মানে চরিত্র নয়, পিছিয়ে যাওয়ার মানে পরাজয়ও নয়, থেমে যাওয়ার মানে শেষ নয়।
আমি নিজের মস্তিষ্ককে নতুনভাবে চিনতে শিখেছি। ভাবনা আসে, কিন্তু আমি এখনই তাতে লাফাই না। আবেগ উঠবে, কিন্তু আমি তখনই প্রতিক্রিয়া দেখাই না। আমি আগে নোটিস করি, তারপর পজ নেই, তারপর চুজ করি। এই পজটাই আমার সবচেয়ে বড় অর্জন। এই যাত্রায় অনেক কিছু বদলায়নি। আমার জীবন এখনও মেসি, সম্পর্কগুলো এখনও সহজ নয়, ভয় এখনও রয়েছে, কিন্তু এখন ভয়টা ব্যাকগ্রাউন্ড নয়েজ মাত্র। আমি তাকে শুনি, কিন্তু ওবে করি না। আমি শিখেছি, সাহস মানে ভয়ে থাকা না, সাহস মানে ভয়ের কথায় না চলা। সবচেয়ে বড় পরিবর্তন কি? আমি নিজের ওপর বিশ্বাস করতে শিখেছি। এই বিশ্বাসটা বড় বড় স্বপ্ন দেখার না, এই বিশ্বাসটা খুব ছোট। আমি আবার ফিরব, আমি আবার শুরু করব, আমি আবারও চেষ্টা করব। এই বিশ্বাসটাতে আমাকে আর ভাঙতে দেয় না। এই বইটা আমি কোনো বিশেষ মানুষ হয়ে লিখিনি। আমি লিখেছি একজন সাধারণ মানুষ হিসেবে, যে প্রতিদিন নিজের সাথে লড়াই করে চলেছে। আপনি যদি এখন শুনে থাকেন আর মনে হয় এই গল্পটা আমারও, তাহলে আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি একা নন। আপনাকে আজ জয়ী হতে হবে না, আপনাকে আজ শক্তও হতে হবে না, আপনাকে আজ নিখুঁত হতে হবে না। আজ শুধু নিজের পাশে একটু দাঁড়ান, আজ শুধু নিজেকে ছেড়ে যাবেন না। এই 60 দিন আমাকে শিখিয়েছে, হিলিং মানে কষ্ট মুছে ফেলা না, হিলিং মানে কষ্টের পাশে দাঁড়ানো। কনসিস্টেন্সি মানে প্রতিদিন জেতা না, কনসিস্টেন্সি মানে প্রতিদিন ফিরে আসা। আপনি যদি এখনও লড়াইয়ে থাকেন, তাহলে এই বইটা আপনারই জন্য, এই ভিডিওটা আপনার জন্য, এই কথাগুলোও আপনার জন্য। ধীরে চলুন, নিজের সাথে নরম থাকুন, আবার ফিরে আসুন। কারণ স্টিল ফাইটিং মানে আপনি দুর্বল নন, স্টিল চুজিং ইয়োরসেলফ মানে আপনি শেষ হয়ে যাননি। পরিশেষে এই একটাই কথা বলতে চাই যে, যদি কোথাও আপনি নিজেকে খুঁজে পান, তাহলে এই গল্পটা আপনারও। নতুন বছরের জন্য শান্ত মন, সুস্থ দৃষ্টি, নিজের পাশে দাঁড়ানোর সাহস, এই কামনাটাই রইল। এই বইটা আমাদের শেখায় না কিভাবে আরও বেশি কাজ করতে হবে, এই বইটা আমাদের শেখায় কিভাবে আমরা নিজের মাথার ভেতরে আটকে থাকি। আমাদের বেশিরভাগ সমস্যা বাইরে নয়, আমাদের সমস্যা আমাদের নিজের চিন্তার প্যাটার্নে। এই প্যাটার্নগুলোকে দেখতে শেখাটাই এই বইয়ের আসল শক্তি। এবার আপনার পালা। একটা গভীর শ্বাস নিন। আজ কোনো প্রতিজ্ঞা নয়, আজ নিজেকে বদলানোর চাপও নয়। শুধু কমেন্টে লিখুন, ওয়ান থট আই উইল কোয়েশ্চেন টুডে। ছোট হোক, সাধারণ হোক, কিন্তু নিজের প্রশ্ন হোক, কারণ পরিবর্তন শুরু হয় একটা প্রশ্ন দিয়েই। এটাই ছিল আমার লেখা বই স্টিল ফাইটিং স্টিল চুজিং মাইসেলফের মূল সারাংশ। এটা কোনো মোটিভেশনাল বই নয়, এটা কোনো সব ঠিক হয়ে যাবার প্রতিশ্রুতিও নয়। এটা একটা মেন্টাল মিরর, যেখানে আমি নিজেকে যেমন ছিলাম ঠিক তেমনভাবেই দেখিয়েছি। এই বইটা নিখুঁত নয়, আমিও নিখুঁত নই, এই যাত্রাটাও প্রতিদিন মসৃণ ছিল না, কিন্তু আমি শুরু করেছিলাম। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ বছরের শেষ দিন, হয়তো এই বছরটা আপনাকেও ভেঙেছে, হয়তো আপনিও অনেকবার হারিয়ে গেছেন, হয়তো আপনিও নিজের কাছে হেরে গেছেন। কিন্তু যদি আপনি এই ভিডিওটা শুনছেন, তার মানে আপনি এখনও লড়ছেন। নতুন বছর মানে নতুন মানুষ হওয়া নয়, নতুন বছর মানে নিজের পাশে একটু বেশি করে দাঁড়ানো। আমি আমার গল্প শুরু করেছিলাম একটা ভাঙা মন, ক্লান্ত শরীর আর একটুখানি সাহস নিয়ে। আপনিও পারেন, বড় কিছুই না। আজ না হোক, শুধু একটা ছোট শুরু হোক। শেষে একটা গভীর কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদের প্রতি, যারা এই যাত্রার সাক্ষী হলেন। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে। আর হ্যাঁ, নতুন বছরে নিজের সঙ্গে একটু নরম হবেন, এটাই যথেষ্ট।